আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কর্ণফুলী এজে চৌধুরী কলেজের অনলাইন ক্লাসে। আমি নওশিন জামান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকের এই অনলাইন ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী, যাকে ইংরেজিতে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য নিজের কাছে রক্ষিত নগদান বহি এবং ব্যাংকে সংরক্ষিত ব্যাংক বিবরণী জেরের গরমিল নিরসন করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। আরও ব্যাখ্যা করে বলতে গেলে বলা যায়, একটি নির্দিষ্ট তারিখে আমানতকারী নগদান বই এবং ব্যাংক পাসবইয়ের উদ্ধৃত সমান হওয়ার কথা, কারণ এই উভয়ই বইতে আমানতকারী ব্যাংক সম্পর্কিত লেনদেনের হিসাব লেখা হয়। উভয় বইতে সকল লেনদেন লেখা সত্ত্বেও বাস্তবে এই উভয় বইয়ের উদ্ধৃত সমান হতে দেখা যায় না। এই সমান না হওয়ার কারণগুলো, মানে গরমিল না হওয়ার কারণগুলো উদ্ঘাটন করাই ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। কোনো নির্দিষ্ট তারিখে নগদান বই ও পাস বইয়ের মধ্যে গরমিলের কারণ অনুসন্ধান করে তাদের সাহায্যে নগদান বই ও পাস বইয়ে মিল করে একটি বিবরণী প্রস্তুত করা হয়। নগদান বই ও পাস বইয়ে মিলকরণের এই বিবরণীকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। এই পর্যায়ে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণীর প্রস্তুতির উদ্দেশ্য। কোনো নির্দিষ্ট সময়ের শেষে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত ও পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিলের কারণ জানা এবং সমতা বিধানের লক্ষ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। যেসব উদ্দেশ্যে বিবরণী প্রস্তুত করা হয় তা নিয়ে এই মুহূর্তে এবার আলোচনা করছি। 1. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। 2. ভুল ত্রুটি উদ্ঘাটন। নগদান বই ও পাস বইয়ের মধ্যে লেনদেন লিপিবদ্ধ করার সময় ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটি হলে তাই বিবরণী প্রস্তুতের মাধ্যমে উদ্ঘাটন করা যায় এবং সংশোধনও করা যায়। 3. গরমিলের কারণ। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে নগদান বই ও পাস বইয়ের মধ্যে গরমিলের কারণ উদ্ঘাটন করা যায় এবং তা প্রয়োজন অনুসারে সংশোধন করতে হয়। 4. আমানতকারী সন্তুষ্টি। আমানতকারী নগদান বইয়ের ব্যাংক হিসাবের উদ্ধৃতের সাথে পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে কোনো ধরনের সন্দেহ দেখা দিলে তখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী তার সন্দেহ দূর করতে পারে এবং সন্তুষ্টি লাভ করতে পারে। 5. নির্ভুলতা যাচাই। নগদান বই ও পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে নির্ভুলতা যাচাইয়ের উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। 6. ভুল বোঝাবুঝির অবসান। নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ধৃত এবং ব্যাংক বিবরণী ব্যাংক জমার উদ্ধৃতের ভিতরে গরমিল দেখা গেলে স্বাভাবিকভাবে আমানতকারীদের মনের ভিতর ব্যাংক সম্পর্কে একটি ভুল ধারণার সৃষ্টি হতে পারে। এই বিবরণী প্রস্তুত করার মাধ্যমে গরমিলের কারণগুলো উদ্ঘাটন করে সংশোধন করার ফলে আমানতকারী ও ব্যাংকের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। 7. জুয়া চুরি রোধ। অনেক সময় অসৎ কর্মচারীদের কারণে প্রতিষ্ঠানে নগদান বইয়ে ব্যাংক উদ্ধৃতে গরমিল হতে পারে। ব্যাংক বিবরণী সঠিকভাবে প্রস্তুত করলে কেউ যদি চুরি করে থাকে বা কোনো অসৎ উপায়ে তার অর্থ সরিয়ে থাকে তা সহজেই ধরা পড়ে, ফলে জুয়া চুরি রোধ করা সম্ভব হয়। আমরা এর মধ্যে বলেছি নগদান বই এবং ব্যাংক বিবরণীর ব্যাংকের উদ্ধৃতের মধ্যে গরমিল হওয়ার বেশ কিছু কারণ থাকে, যে কারণগুলোর কারণে শুধু দুটি বইয়ের উদ্ধৃত সমান হয় না। এই পর্যায়ে গরমিলের কারণসমূহ নিয়ে আলোচনা করছি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি।
আমানতকারী তার দেনা পরিশোধের জন্য কোনো পাওনাদারের বরাবর একটি চেক ইস্যু করলে সাথে সাথে তা নগদান বইতে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়। কিন্তু চেকটি পাওনাদার যদি ব্যাংকে উপস্থাপন না করে, যতক্ষণ উপস্থাপন করবে না ততক্ষণ ব্যাংক বিবরণীতে উদ্ধৃত বেশি থাকবে। ব্যাংক সমনের বিবরণী প্রস্তুতের পূর্ব পর্যন্ত চেকটি ব্যাংকে উপস্থাপিত না হলে উভয় বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল দেখা যায়। 2. চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আমানতকারী তার কোনো দেনাদার বা প্রাপ্য হিসাব হতে চেক পেয়ে ব্যাংকে জমা দিলে সাথে সাথে তার নগদান বইয়ে ব্যাংকের হিসাব ডেবিট করে, কিন্তু ব্যাংকে ওই চেকের অর্থ আদায় না করা পর্যন্ত পাস বইয়ে বা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয় না। তাই এ দুটি তারিখের মাঝামাঝি সময়ে উভয় বইয়ের উদ্ধৃত তুলনা করলে গরমিল দেখা যায়। এই ক্ষেত্রে নগদান বইয়ের ব্যাংকের উদ্ধৃত বেশি হবে এবং পাস বইয়ের উদ্ধৃত কম হবে। 3. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আমানতকারীর কোনো দেনাদার তার হিসাবে বিল বা চেক জমা দিলে ব্যাংক বিবরণীতে বা পাস বইয়ে ক্রেডিট করে। এদিকে আমানতকারী এই তথ্য না জানা পর্যন্ত নগদান বইতে লেনদেনটি লিখে না, ফলে উভয় বইয়ের মধ্যে গরমিল দেখা যায়। 4. ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। অনেক সময় ব্যাংক আমানতকারীর পক্ষে বিনিয়োগের সুদ, লভ্যাংশ এবং প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায় করে সরাসরি তার হিসাবে জমা করে থাকে। যখনই জমা করে ব্যাংক তা বিবরণীতে লিপিবদ্ধ করে নেয়, কিন্তু এ তথ্য না জানায় নগদান বইতে লেখা হয় না, ফলে উভয় বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল হয়, অর্থাৎ নগদান বইতে জমা কম এবং ব্যাংকের বইতে জমা বেশি দেখায়। 5. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত। দেনাদারের নিকট হতে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে তা নগদান বইয়ের সাথে সাথে ব্যাংকের হিসাবে ডেবিট করা হয়, কিন্তু কোনো কারণে, যেমন যে চেক দিয়েছে তার যদি তহবিল কম থাকে অথবা চেকে কাটাছেঁড়া থাকে, তখন তা প্রত্যাখ্যাত হতে পারে। চেক প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসলে ব্যাংকের পাস বইতে তা ক্রেডিট করা হয় না, ফলে নগদান বই ও পাস বইয়ের উদ্ধৃতে গরমিল দেখা যায়। 6. বাট্টাকৃত প্রাপ্য বিলের প্রত্যাখ্যান। বাট্টাকৃত প্রাপ্য বিল যদি মেয়াদ পূর্তিতে স্বীকৃতিকারী কর্তৃক প্রত্যাখ্যাত হয়, সেক্ষেত্রে ব্যাংক পাস বইতে ডেবিট করে। এই তথ্য আমানতকারী না জানা পর্যন্ত নগদান বইতে ক্রেডিট করবে না, ফলে উভয় বইয়ে উদ্ধৃতে গরমিল হবে। 7. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। আমানতকারী ব্যাংকে যে অর্থ জমা রাখে তার উপরে ব্যাংক কোনো সুদ মঞ্জুর করলে তা সরাসরি ব্যাংকের বইতে ক্রেডিট করা হয়, কিন্তু ব্যাংক বিবরণী না পাওয়া পর্যন্ত আমানতকারীর পক্ষে এই তথ্য জানা সম্ভব হয় না, ফলে নগদান বইতে ডেবিটও করা হয় না। এর কারণে নগদান বই ও পাস বইয়ের উদ্ধৃতির মধ্যে গরমিল হবে। 8. ব্যাংক চার্জ ও অন্যান্য খরচ। আমানতকারীর পক্ষে কাজ করার জন্য অনেক সময় ব্যাংক চার্জ ও খরচ যেমন সুদ, কমিশন ডেবিট করে, কিন্তু এ তথ্য আমানতকারী না জানায় নগদান বইতে ক্রেডিট করে না, ফলে নগদান বইতে উদ্ধৃত বেশি এবং ব্যাংকের উদ্ধৃত কম দেখা যায়। 9. পাস বইয়ের ভুল। ব্যাংকের সাথে সংগঠিত কোনো লেনদেন পাস বইতে হিসাবভুক্ত করার সময় ভুল করে কিংবা আদৌ কোনো লেনদেন না লিখলে তা সংশোধন না করা পর্যন্ত নগদান বই ও পাস বইয়ে উদ্ধৃতের মধ্যে গরমিল হবে। 10. নগদান বইয়ে ভুল। একই রকম পাস বইয়ের মতোই নগদান বইতে আমানতকারী যদি কোনো লেনদেন হিসাবভুক্ত করার সময় ভুল করে বা লেনদেন যদি আদৌ না লিখে, তা সংশোধন না হওয়া পর্যন্ত উভয় বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল হবে। এই কারণগুলোর জন্যই নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত ও পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল হয়। আর ব্যাংক সমনের বিবরণীর কাজ হলে এই গরমিলগুলো উদ্ঘাটন করে কারণ ব্যাখ্যা ও সমতা বিধানের মাধ্যমে ব্যাংক সমনের বিবরণী প্রস্তুত করে।
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় 3 রকমের পদ্ধতি সাধারণত মানা হয়। 1. প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত যোগ বিয়োগের মাধ্যমে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। প্রথমে যে উদ্বৃত্ত বা যে নিয়ে বিবরণী শুরু করা হবে তা লিখে নিতে হয়। সাধারণত নগদ বইয়ের উদ্বৃত্ত অথবা 5 বইয়ের উদ্বৃত্ত এর যে কোনো একটি দিয়ে বিবরণী শুরু করা যেতে পারে। ডেবিট উদ্বৃত্তের সাথে ডেবিট গরমিলের যোগ ও ক্রেডিট গরমিল সমূহ বিয়োগ করা হয় এবং ক্রেডিট উদ্বৃত্তের সাথে ক্রেডিট গরমিল যোগ ও ডেবিট গরমিল সমূহ বিয়োগ করা হয়। সংশোধিত পদ্ধতি। আমানতকারী নগদান বইয়ের সঠিক উদ্বৃত্ত জানার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকে। ব্যাংক কখনো আমানতকারী হিসাবের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে না। যেহেতু আমানতকারী নিজে তার নগদান বই প্রস্তুত করে, সেহেতু নিজে এর ভুলভ্রান্তি সংশোধন করতে পারে। 5 বইয়ে কোনো ভুল আমানতকারী সংশোধন করতে পারে না, তাই এই পদ্ধতিতে আমানতকারী প্রথমে তার নগদান বইয়ের উদ্বৃত্ত সংশোধন করে নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকে। কোনো নির্দিষ্ট দিনে আমানতকারী নগদান বইয়ের যে সংশোধনের জন্য নগদান বইতে লেখা হয়নি এবং নগদান বইতে ভুল লেখা হয়েছে এমন সব গরমিল নিয়ে নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত সংশোধন করে থাকে। দ্বৈত জের পদ্ধতি। আমরা সাধারণত প্রচলিত যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তা সম্পূর্ণভাবে অবাস্তব এবং বিজ্ঞানসম্মত নয়। কেননা নগদান বইয়ের গরমিল কখনো 5 বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ হতে পারে না, আবার 5 বইয়ের কোনো গরমিল নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ করাও বাস্তবসম্মত নয়। তাছাড়া নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে 5 বইয়ের উদ্বৃত্তে যাওয়া এবং 5 বইয়ের উদ্বৃত্ত থেকে নগদান বইয়ের উদ্বৃত্তে যাওয়া বিধিসম্মত নয়। এছাড়া এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে প্রকৃত উদ্বৃত্তের পরিমাণ জানা সম্ভব হয় না। অথচ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার মূল কারণ হচ্ছে যে সঠিক উদ্বৃত্ত জানা। এই কারণে আমেরিকার হিসাব বিজ্ঞানীরা দ্বৈত যে সংশোধন পদ্ধতি অনুসরণ করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। এই পদ্ধতিতে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে নগদান বইয়ের গরমিল যোগ বিয়োগ করা হয় এবং 5 বইয়ের উদ্বৃত্তের সাথে 5 বইয়ের গরমিল যোগ বিয়োগ করা হয়। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে নগদান বইয়ের উদ্বৃত্ত ও 5 বইয়ের উদ্বৃত্ত সংশোধন হবে এবং উভয় উদ্বৃত্ত সমান হবে। এই পদ্ধতিতে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্তের সাথে নগদান বইয়ের ডেবিট গরমিল যোগ ও ক্রেডিট গরমিল বিয়োগ হবে। আবার নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্তের সাথে নগদান বইয়ের ক্রেডিট গরমিল যোগ ও ডেবিট গরমিল বিয়োগ হবে। অপরপক্ষে 5 বইয়ের ক্রেডিট উদ্বৃত্তের সাথে 5 বইয়ের ক্রেডিট গরমিল যোগ এবং ডেবিট গরমিল বিয়োগ হবে। আবার 5 বইয়ের ডেবিট উদ্বৃত্তের সাথে 5 বইয়ের ডেবিট গরমিল যোগ এবং ক্রেডিট গরমিল বিয়োগ হবে। এই পর্যায়ে আমরা একটি ছক উপস্থাপন করছি, যেটি প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর সংক্ষিপ্ত ছক। এই ছকটা দেখা যাচ্ছে শুরু করা হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার জের দিয়ে। যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার জের দিয়ে ছক শুরু হয় বা অঙ্ক শুরু হয়, সেক্ষেত্রে যোগ যে দফাগুলো হবে সে দফাগুলো হলো যেগুলো ইতিমধ্যে নগদান বইতে ক্রেডিট করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি, সেই দফাগুলো নগদান বইয়ের ব্যাংক জমা জেরের সাথে যোগ হবে। এছাড়া সরাসরি ব্যাংকের সাথে ক্রেডিট করা হয়েছে ক্রেডিট করা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি, এমন দফাও যোগ হবে। 1 নম্বর, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যখন ইস্যু করা হয় তখন নগদান বইটা ইতিমধ্যে ক্রেডিট করা হয়, কিন্তু উপস্থাপন না হওয়ার কারণে ব্যাংক বিবরণীতে যেহেতু ডেবিট করা হয় না, তাই এটি নগদান বইয়ের ব্যাংক জমার জেরের সাথে যোগ করে দিতে হবে। ব্যাংক কর্তৃক সরাসরি যে কোনো পাওনা আদায়। ব্যাংক যখন কোনো পাওনা আদায় করে
সরাসরি দেনাদারের কাছ থেকে, তখন ব্যাংকের উদ্বৃত্তের সাথে সে অর্থ যোগ হয়। কিন্তু নগদান বইতে না লেখার কারণে গরমিল দেখা দেয়, তাই নগদান বইতেও যোগ করতে হবে। দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকে টাকাটা যোগ করা হয়। নগদান বইতে যেহেতু যোগ করা হয়নি, তাই সমন্বয় বিবরণী করার সময় তা যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে সেটাও সরাসরি ব্যাংক বিবরণীর অর্থের সাথে বা উদ্বৃত্তের সাথে যোগ করা হয়। এই পর্যায়ে নগদান বইতে যেহেতু এটি যুক্ত করা হয়নি, তাই সমন্বয় বিবরণী তৈরি করার সময় তা যোগ করতে হবে। এবার আলোচনা করছি বিয়োগের দফাগুলো নিয়ে। জমাকৃত চেক যা ব্যাংকে আদায় বা জমা হয়নি। জমা যখন দেওয়া হয়, একটি চেক যখন জমা দেওয়া হয়, তখন নগদান বইতে তা যোগ করা হয়। কিন্তু ব্যাংকে যেহেতু আদায় হয়নি, তাই ব্যাংক বিবরণীতে যোগ করা হয়নি। তাই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার যে দিয়ে যখন অঙ্কটি করব, তখন এটি বাদ দিতে হবে। 2. ব্যাংক কর্তৃক সরাসরি যে কোনো দেনা পরিশোধ। ব্যাংক যখন আমাদের পক্ষ হয়ে সরাসরি কোনো পাওনাদার বা প্রদেয় বিল বা অন্য কোনো ব্যয় যদি পরিশোধ করে থাকে, সেই ক্ষেত্রে ব্যাংক বিবরণী থেকে বাদ দেওয়া হয়। নগদান বইতে যেহেতু এই তথ্য জানা থাকে না, তাই বাদও দেওয়া হয় না। এই পর্যায়ে এসে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় এই গরমিলটা আমরা নগদান বইয়ের ব্যাংক জমার জের থেকে বাদ দেব। 2. ব্যাংক কর্তৃক সরাসরি যে কোনো দেনা দুঃখিত 3. ব্যাংক কর্তৃক চেক বা বিলের প্রত্যাখ্যান। ব্যাংক কর্তৃক কোনো চেক বা বিল জমা দেওয়া হলে তা যদি প্রত্যাখ্যাত হয়, ব্যাংকে তা যোগ করা হয় না। কিন্তু নগদান বইতে চেক জমা দেওয়ার সাথে সাথে বা বিল জমা দেওয়ার সাথে সাথেই যোগ করা হয়। ব্যাংকে যেহেতু যোগ হয়নি, তাই নগদান বই থেকে তা বাদ দিতে হবে। ব্যাংক কর্তৃক চার্জ বা জমাতিরিক্ত সুদ ধার্য। ব্যাংক যদি চার্জ বা জমাতিরিক্ত থাকে, তার উপর সুদ ধরে থাকে, তাহলে ব্যাংক বিবরণী থেকে তা বাদ দিয়ে দেখায়। নগদান বইতে ব্যাংক বিবরণী পাওয়ার আগ পর্যন্ত এই তথ্য জানা হয় না, তাই যখনই এই গরমিলটা পাওয়া যাবে, তখনই সমন্বয় বিবরণী করার সময় তা বাদ দিয়ে দেখাতে হবে। এই দফাগুলো যোগ বিয়োগ করলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার জের পাওয়া যাবে। একইভাবে নগদান বইতে যদি ব্যাংক জমা না হয়ে ব্যাংক জমাতিরিক্ত হয়, তখন এই দফাগুলো জাস্ট একটু উল্টে দিলেই হবে। যেগুলো বিয়োগের দফা সেগুলো যোগ হয়ে যাবে, আর যোগের দফাগুলো বিয়োগ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।